প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার নানা দিক, নানা আঙ্গিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, কথা বলি এই মহামারীর গ্রহণকাল নিয়ে, সেখান থেকে উত্তরণের নানা পদ্ধতি পথ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। এই বিষয়ে যারা অভিজ্ঞ, যারা কাজ করছেন তাদের মতামত নেওয়ার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো মাস্ক ব্যবহারের বিকল্প নেই এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তার কারণ হচ্ছে সম্প্রতি বাংলাদেশে সংঘটিত একটি গবেষণা বিশ্বের গণমাধ্যমে যথেষ্ট আলোচিত হয়েছে, প্রচুর কথা হয়েছে। এমনকি বিখ্যাত দ্য আটলান্টিক পত্রিকায়, দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায়, এছাড়াও আরও অনেক পত্রপত্রিকায় এই বিষয়ে আলোচিত হয়েছে। মাস্ক ব্যবহারের যেই এভিডেন্স, যেই প্রমাণ বা তথ্য উপাত্ত উপস্থাপিত হয়েছে, যেগুলো বাংলাদেশ থেকে সৃষ্টি হয়েছে, সেই গবেষণাটির সাথে যারা জড়িত ছিলেন তারা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আজকে আমি উপস্থাপক হিসেবে আছি ডক্টর তৌফিক জোয়ারদার। আমার সাথে আছেন দুজন বিজ্ঞানী, দুজনই দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন ইন্টারনেটের মাধ্যমে। ডক্টর মুশফিক মোবারক, তিনি অর্থনীতির অধ্যাপক, স্কুল অব ম্যানেজমেন্ট, ইয়েল বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কর্মরত আছেন। এছাড়া আমাদের সাথে আছেন ডক্টর অ্যাশলে রেনে স্টিকশেন্সকি, তিনি গ্লোবাল হেলথ ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ, ইনফেকশাস ডিজিজ ফেলো, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা তাদের সাথে কথা বলবো, তবে তাদের সাথে কথোপকথনে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র দেখে নেব, যেখানে মাস্কের ব্যাপারে যে গবেষণাটি হয়েছে তার ফলাফল কিছুটা আমরা দেখতে পারবো সেখান থেকে। আমরা প্রথমে তথ্যচিত্রটি দেখে নিই। করোনা মহামারীতে জনসাধারণকে কিভাবে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা যায় এবং নতুন অভ্যাসে অভ্যস্ত করা যায় তা নিয়ে আমরা গবেষণা করেছি। ইয়েল বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড এবং ইনোভেশন ফর পভার্টি অ্যাকশনের পক্ষ থেকে বাংলাদেশের গ্রামাঞ্চলের 3.5 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে এই ব্যাপারে বড় পরিসরে একটি গবেষণা চালানো হয়। কিভাবে মাস্ক পরার হার বাড়ানো যায় এই বিষয়ে 1 ডজনেরও বেশি কৌশল নিয়ে কাজ করেছিলাম। গবেষণাতে দেখা গেছে যে 4টি কৌশলের সমন্বিত ব্যবহার মাস্ক পরার অভ্যাস তৈরিতে সবচেয়ে সফল। এই মডেলকে আমরা বলছি নর্ম। শব্দটির বাংলা অর্থ রীতি। কৌশল 4টি হল বিনামূল্যে মাস্ক বিতরণ, সঠিকভাবে মাস্ক পরা বিষয়ে সচেতনতা তৈরি করা, রাস্তায় বা জনবহুল জায়গায় চলাচলকারী ব্যক্তিকে সঠিকভাবে মাস্ক পরতে মনে করিয়ে দেওয়া এবং স্থানীয় নেতাদের মাধ্যমে মাস্ক পরার দৃষ্টান্ত তুলে ধরা। এই 4টি কৌশলের সমন্বিত ব্যবহার মাস্কের ব্যবহার 3 গুণেরও বেশি বাড়িয়েছে এবং এর প্রভাব ছিল অন্তত 10 সপ্তাহ ধরে স্থায়ী। জনগণকে মাস্ক পরতে উৎসাহিত করার কার্যক্রম বন্ধ করার পরেও সেই এলাকায় মাস্কের ব্যবহার কমেনি। এই কার্যক্রমের ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার হারও বেড়ে গেছে। কিন্তু এমন চমৎকার ফলাফলের জন্য 4টি কৌশলকে একসাথে প্রয়োগ করতে হয়। আলাদাভাবে কৌশলগুলো প্রয়োগ করে তেমন একটা লাভ হয় না। এই পদ্ধতি একটি নতুন সামাজিক রীতি তৈরি করেছে, তাই এর নাম দেওয়া হয়েছে নর্ম। এই গবেষণায় দেখিয়েছে বল প্রয়োগ না করে বাস্তবে কিভাবে একটি নতুন রীতি গড়ে তোলা যায় এবং সেটিকে স্থায়ী করা যায়। উন্নয়নশীল দেশের রোগ প্রতিরোধের ক্ষেত্রে নর্ম মডেল বেশ সাশ্রয়ী। আমাদের মূল গবেষণা বাংলাদেশে হয়েছে এবং সেই মডেল ভারতের গুজরাট এবং অন্যান্য প্রদেশে প্রায় 10 লক্ষ লোকের উপর প্রয়োগ করা হচ্ছে। পাকিস্তানের লাহোর শহরের 50 লক্ষ মানুষ নর্মের আওতায় এসেছে এবং ব্র্যাকের মাধ্যমে নর্ম প্রোগ্রামটি বাংলাদেশের 8 কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছে। ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশের বিভিন্ন সরকার যেন দ্রুত এই পদ্ধতি প্রয়োগ করতে পারে সেজন্য আমরা নানান উপায়ও বের করেছি। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন সকলের ব্যাপক অংশগ্রহণ এবং এই লক্ষ্য অর্জনে আপনারা সবাই আমন্ত্রিত। আমরা তথ্যচিত্রটি দেখলাম, এই বিষয়ে কিছু প্রশ্ন আমি করব। সো আই ওয়ান্ট টু স্টার্ট মাই কোশ্চেন্স by asking few questions to Dr. Ashley Rene Stikshinsky. So first of all, welcome to our program and thanks for joining from a very far away place. So thanks for joining us. So my first question to you is regarding the evidence that is being generated from this project and perhaps other few projects. We know that during the early days of the pandemic, WHO used to say that there are not sufficient evidence in favor of universal mask use, but has it been changed? Is it any change in their position, or what are the new
evidences in regards to universal mask use? Yeah, so at the start of the COVID-19 pandemic, we really had very little information on what the impact of community masking would mean for transmission of SARS-CoV-2. We had some anecdotal evidence that had been conducted in healthcare facilities from previous outbreaks with influenza and the initial SARS, but we didn't know what this looked like on a community level. Right. And part of the recommendations from WHO early on were out of concern that if they'd recommended universal masking, that it might cause people to engage in other riskier behaviors because they would believe that they were protected. So perhaps they would stop physical distancing, and that might offset the benefit that we see from the masks. So early on, we didn't have that evidence, and that was one of the motivations for doing this study, was to understand better what universal or even just increased mask wearing might look like in terms of reducing spread of SARS-CoV-2. Oh, okay, great. Thank you. So I'll discuss a little bit about the study that your team did, but I want to turn to Dr. Mushfiq Mobarak to discuss a little bit about that study in particular. So could you, বাংলায় বলি যেহেতু আমরা বাংলায় কথা বলতে পারছি, যে ওই যে স্টাডিটার কথা আমরা নর্ম মডেলের কথা আমরা যে তথ্যচিত্রে দেখলাম এবং আমরা জানি সেই গবেষণাটির সাথে আপনি যুক্ত ছিলেন, এটি আসলে কিভাবে গবেষণাটি হয়েছে যদি আরেকটু বিস্তারিতভাবে বলেন এবং সেখান থেকে আমরা আসলে কি জেনেছি? আমরা যে তথ্যচিত্রটা দেখলাম সেটা হলো প্রথম ধাপ গবেষণা। এই গবেষণা দুই ধাপে করা হয়েছিল। তো প্রথম ধাপ হলো কেমন করে বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষকে মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করা যায়, আর সেই মাস্ক ব্যবহার যাতে কনসিস্টেন্টলি হয়, একই রকম ব্যবহার থেকে যায় সবার মধ্যে। এইটা হলো প্রথম ধাপ। তো প্রথমে আমাদের জানতে হয়েছে আমরা কি করতে পারি যাতে মাস্ক ব্যবহারের রীতিটা বেড়ে যায়। এখন সেই সমস্যার সমাধান করার পরে দ্বিতীয় ধাপের প্রশ্ন হলো যে যখন মানুষ মাস্ক ব্যবহার করা আরম্ভ করে তাদের কি কোভিড ইনফেকশন কমে কিনা। তো সেই ধাপের এই দ্বিতীয় ধাপের রেজাল্ট গুলা এখনই বের হয়েছে। তো সেই কারণে আমরা আজকে কথা বলছি। এই প্রথম ধাপের কথা তো আপনাদের প্রোগ্রামে আগেও আমাদের কথা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা তথ্যচিত্রে দেখলাম যে ধরেন 30% আমরা বাড়াতে পারি মাস্কের ব্যবহারের রেটটা। 12% ছিল যেগুলো জায়গায় আমাদের কাজ হয়নি, যেটা 42% চলে আসছে। আর এই 30% বাড়ানোর পরে দেখা যাচ্ছে যে গ্রামে মাস্ক ব্যবহারের রীতিটা বেড়ে গেছে, সেগুলো জায়গায় ইনফেকশন রেট প্রায় 10-11% কমে গেছে। আর প্রধানত যারা বয়স্ক, যাদের জন্য কোভিড খুবই মারাত্মক, যাদের জন্য বেশি রিস্কি, তো সেই পপুলেশন দেখা যাচ্ছে যখন আমরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করি, যে সার্জিক্যাল মাস্ক যেগুলো গ্রামে দেওয়া হয়েছিল, সেই জায়গায় প্রায় 1/3 কমে আসছে কোভিড ইনফেকশন, সিমটোম্যাটিক কোভিড ইনফেকশন। তো এখন তো এই 34% রিডাকশন, এটা তো একটা বড় ব্যাপার। তো সেই ব্যাপারে আমরা এখন বেশ এক্সাইটেড, সবাই উত্তেজিত, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে। তো সেই অনুযায়ী আমরা এখন বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলছি যে এই রেজাল্টটা সবাইকে জানানোর জন্য। ধন্যবাদ ডক্টর মুশফিক মোবারক। সো Ashley, we learned that this study was conducted in Bangladesh. We saw the nice map of our country in the visual that we just observed at the beginning of this program. So what basically encouraged you to do the study in Bangladesh? Was there any particular reason, or like what was the reason? By any chance, did you visit Bangladesh? Yes, I have spent some time in Bangladesh and was actually in country when the COVID-19 pandemic started, and was very involved in some of the efforts to reduce transmission within hospitals. So I'm well aware of some of the early developments in the outbreak in Bangladesh. So in addition to my previous involvement in Bangladesh, two of our senior investigators, including Dr. Mubarak here and also Dr. Stephen Luby, have long-standing relationships with many collaborators in Bangladesh, having carried out research studies there before. So part of that was factored into why we selected Bangladesh, but also our local partners and even the government were very supportive of doing this type of study. So we knew that with their engagement that we could take this to the scale that we were interested in.
And then on top of that, just as you know, Bangladesh being one of the most densely populated countries, we felt like having a cost-effective, scalable tool to help control the spread of the virus would be really impactful in this type of setting. So we felt like there was a lot of benefit for the Bangladeshi people. Oh, great. By the way, I'm very glad that you mentioned about Dr. Stephen Luby. He happens to be my teacher, and we work together at some point too. So anyways, yeah. So my next question is to Dr. Mushfiq Mubarak. আমি একটু জানতে চাচ্ছি যে গবেষণার ফলাফল তো আমরা দেখলাম, কিন্তু এই গবেষণাকে বাস্তবে রূপ দেয়া মানে ইমপ্লিমেন্টেশন সেটা আপনারা কিভাবে করছেন বাংলাদেশে বা বিশ্বের অন্যান্য দেশেও যদি হয়, ইমপ্লিমেন্টেশনের আসপেক্টটা যদি একটু বলেন যে কারা করছেন, কিভাবে আপনারা এটাকে বাস্তবায়িত করছেন। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার শুধু বলা উচিত যে অ্যাশলি খুব মডেস্টলি বিনয়ী ভাবে তার নিজের কথা বললো। সে কিন্তু বাংলাদেশে অনেক মাস সময় কাটিয়েছে এই প্যান্ডেমিক আগেও, কিন্তু এই প্যান্ডেমিকের মধ্যেও যেহেতু আমাদের ওই তৃতীয় ধাপের কাজের কথা বললাম না, তাতে তো অনেক ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হয়, সেটা টেস্টিং করতে হয়, সেটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেই টেস্টিং গুলো হয়েছে। তো সেই কাজগুলো বেশিরভাগ সুপারভিশন কিন্তু অ্যাশলির সাথে থাকে হয়েছে। আর আমার একটা মানে এম্বারাসিং কথা যে আমি দেশের মানুষের প্যান্ডেমিকে অ্যাশলি যতটা বাংলাদেশে সময় কাটিয়েছে তার মতো আমি সময় কাটাতে পারিনি। আচ্ছা, এখন আমি বাস্তবায়নের কথা বলি। তো এই দেশে এই মডেলে যে মানে একটা বাস্তবে পরিণতি করা, যে একটা ইমপ্লিমেন্টেশন করা, সেটা করছে একটা খুব ইমপ্রেসিভ অর্গানাইজেশন ছিল। তো প্রথম কথা হলো ব্র্যাক। তো তারা এই নর্ম মডেলটা নিয়ে তাদের সাথে আমরা অনেক বসে অনেক ঘন্টা ধরে কথা বলেছি আর ডিটেল প্ল্যান আছে যে কিভাবে এই মডেলটা সারা দেশব্যাপী নেওয়া যায়। এখন হচ্ছে কি, এই প্রথম আমাদের তো গবেষণা হয়েছিল ধরেন 3.5 লাখ লোককে নিয়ে। এখন সেই একই মডেলটা ব্র্যাকের মাধ্যমে প্রায় 8 কোটি মানুষের বেশি সেরকম বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। তো সেটা হলো যে তথ্যচিত্রে আমরা যে প্রোগ্রামগুলো দেখলাম, মাস ডিস্ট্রিবিউশন, ইনফরমেশন ক্যাম্পেইন, সে সবগুলো কাজ এখন ব্র্যাকের মাধ্যমে চলছে। আর সেই কাজগুলো আমরা অবশ্যই ব্র্যাক যদিও করছে, তার সাথে আমার সাথে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি যেমন A2I, অ্যাসপায়ার টু ইনোভেট এজেন্সি, তারপর ডিজি হেলথ, আর তাছাড়া ICDRB, সবার সাথে মানে কথা বলে তাদের অ্যাডভাইস নিয়ে এভাবে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। সেই ইমপ্লিমেন্টেশন থেকে কোনো তথ্য আপনারা পাচ্ছেন কিনা? অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের সময় তো অনেক ডেটা জেনারেট হয়, সেটা কি আপনারা ব্যবহার করছেন? জি, তো এখন আমরা ইমপ্লিমেন্টেশনের সময় আমরা জানতে যাচ্ছি যে প্রথমত যে মানে রিসার্চ তো এক ব্যাপার আর দেশব্যাপী ইমপ্লিমেন্টেশন আরেক ব্যাপার। তো ইমপ্লিমেন্টেশন সময় অনেক নতুন ধরনের কমপ্লেক্সিটি চলে আসতে পারে। তো প্রথমত আমরা সেটা ভালোভাবে ট্র্যাক করছি, যাতে যে ইমপ্লিমেন্টেশন সময় যদি মানে কাজ অন্যভাবে হয়ে যায়, যেমন এমন দেখা যেতে পারে যে মানে ধরেন লোকাল লিডার, পলিটিক্যাল লিডারদের রিয়াকশন একটা ভিন্ন চলে আসে, তো সেগুলো ট্র্যাক আমরা করছি। আর তাছাড়া ইমপ্লিমেন্টেশন যখন দেশব্যাপী করতে যাই তখন তো মানে কস্ট ইফেক্টিভ হওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এখন একটা বড় আকারে যাচ্ছে, যদি আমরা এদিক ওদিক 1 টাকা 2 টাকা মানে খরচ কমাতে পারি, হ্যাঁ, তাহলে যখন 8 কোটি মানুষের হাতে পৌঁছে যায় তখন সেই 1 টাকা 2 টাকা যোগ হয়ে অনেক বড় একটা সেভিংস চলে আসে। তো আমরা এখন চেষ্টা করছি যে বিভিন্ন ইমপ্লিমেন্টেশন একটু অ্যাডজাস্ট করে, বিভিন্ন জায়গায় একটু অ্যাডাপ্ট করে, হ্যাঁ, কিভাবে কম খরচে দেশের মানুষের উপকার সবচেয়ে বেশি করা যায়, সেটা নিয়েও আর কি রিগারাস ডেটা আসছে। আর সেটা আমরা ডেটা কালেক্ট করে দেখছি যে একটু ইন্টেন্সিটি বাড়ালে অনেক ভালো কাজ হয় কিনা, ইন্টেন্সিটি বাড়াতে খরচ কত পড়ে, সেটা কি কস্ট ইফেক্টিভ কিনা, এই ধরনের কাজ আমরা চালাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। উই উইল টেক আ ব্রেক অ্যান্ড দেন কাম ব্যাক টু দ্য প্রোগ্রাম এগেইন। দর্শক, আমাদের একটা বিরতির সময় এসে গেছে। আমাদের বিরতির পরে আমরা আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে আসব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা যে আলোচনায় ছিলাম মাস্ক বিষয়ক, সেই আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর অ্যাশলে রেনে
স্টিকশেনস্কি। আমি প্রথমে তার কাছে প্রশ্ন করব। ডক্টর স্টিকশেনস্কি, my question regarding the mask is that now that the vaccines are becoming more available, I mean a lot of people are getting vaccinated, do you think still masks are still relevant or important, or how do you feel about the importance of mask in the context of vaccines being introduced in the country? Yes, so great question. Vaccines are obviously a critical part of the fight against COVID-19 and will continue to be probably the backbone of our prevention efforts. However, we know that no vaccine is 100% effective. And as we've been seeing new variants, for example, the Delta variant, we've been able to see that transmissibility is much greater. And even people who have been vaccinated are still susceptible to repeated infections, usually more mild, but still causing significant discomfort, or are able to transmit the virus even if they themselves are not experiencing symptoms. So even when we have widespread availability of the vaccine, masks are going to continue for the time being to be an important adjunct prevention effort, especially considering that right now there are many people who are not eligible for the vaccine, for example, children, and can continue to be involved in transmission. So I think we have to not think of this as either vaccines or masks, but we have to think about masks being an important complement to the widespread availability of vaccines. So as long as we have ongoing community transmission at the levels that we're currently seeing, and we have these highly transmissible variants, masks are still going to be very critical. Okay, great. Thank you. আমি একটু ডক্টর মুশফিক মুবারক আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের তো বিভিন্ন রকমের মাস্ক আসলে এখন আছে, কাপড়ের মাস্ক, তারপরে সার্জিক্যাল মাস্ক, এগুলোর ব্যাপারে কোনো ভিন্ন উপাত্ত আপনারা পেয়েছেন কিনা, বা সবগুলোই কি একই রকম কাজ করে কিনা, কোনটা বেশি কাজ করে বা কোনটা আপনার কাছে মনে হয় যে মানুষের পড়ার জন্য বেশি উপযোগী? হ্যাঁ, তো সেই ব্যাপারে আমাদের অনেক রেজাল্ট আছে। আমরা গবেষণা করার সময় 2 ধরনের মাস্ক আমরা টেস্ট করেছিলাম। তো কিছু কিছু গ্রামে আমরা সার্জিক্যাল মাস্ক ডিস্ট্রিবিউট করেছি, আর কিছু কিছু গ্রামে ওই ক্লথ মাস্ক। তো ক্লথ মাস্কটা অবশ্যই ধুয়ে আবার পরা যায়, কিন্তু একটা নতুন তথ্য চলে আসছে আমাদের গবেষণা থেকে, সেটা হলো যে ওই সার্জিক্যাল মাস্ক গুলা যখন ভালো করে বানানো হয়, আমরা সেটা দেশে একটা ফ্যাক্টরি কেটেক্স নাম, তাদের মাধ্যমে বানিয়েছি। তো সেটা কিন্তু ধুয়ে আবার পরা যায়, আবার ব্যবহার করা যায়। তো আমরা সেটা মানে ওই গবেষণা চালু করার আগে ল্যাবরেটরিতে ওগুলো টেস্ট করে রেখেছিলাম, যে ধরেন আমরা বাংলাদেশে বা ভারতের বিভিন্ন ল্যাবরেটরিতে ফিল্ট্রেশন এফিসিয়েন্সি টেস্ট করা যায়। দেখা গেল যে নতুন একটা সার্জিক্যাল মাস্ক তার ফিল্ট্রেশন এফিসিয়েন্সি ধরেন 95-97%, 95%-এরও বেশি। হ্যাঁ, আর নতুন একটা ক্লথ মাস্ক তাদের সেটার ফিল্ট্রেশন এফিসিয়েন্সি আসে মাত্র 40%-এর মতো। তো এই কারণে আমরা প্রথমে দেখলাম যে সার্জিক্যাল মাস্ক শুরুতে খুবই ভালো, তারপর দেখলাম যে আচ্ছা ধুয়ে আবার পড়া যায় কিনা। সেই জন্য আমরা হাত ধুয়ে ধুয়ে পরে আবার ধুয়ে আবার পরে আবার ধুয়ে এভাবে অনেকবার টেস্ট করে দেখলাম যে 20 বার ধোয়ার পরেও এই সার্জিক্যাল মাস্কটার এফিসিয়েন্সি কিন্তু 80%-এর মতো থেকে যায়। তো সেই কারণে আমরা নিজেরা বেশ এক্সাইটেড, উত্তেজিত ছিলাম সার্জিক্যাল মাস্ক করে। কিন্তু যখন আমরা গবেষণা চালু করার আগে বাংলাদেশের বিভিন্ন এক্সপার্ট যারা আছে লোকাল, তাদের সাথে তাদের অ্যাডভাইস নিয়ে দেখলাম, তারা ওনাদের মনে হলো, আমি বলি ডক্টর সাবরিনা ফোরা যে ডিজি অফ হেলথ, তারপর আইসিডিডিআরবি কিছু এক্সপার্ট, তাদের মনে হলো যে ওনারা আমাদের বললেন যে এই সার্জিক্যাল মাস্কটা সবাই মনে করে শুধু একবার করে ফেলে দেওয়া উচিত, এটা বাংলাদেশে ভালো করে কাজ করবে না। তখন মানে ওনাদের কথা শুনে মনে হলো যে তাহলে তো আমরা 2টা মাস্ককে টেস্ট করে দেখতে পারি, যেহেতু আমাদের এত বড় আকারে গবেষণা চলছে 3.5 লাখ লোক নিয়ে 600টা গ্রামে। তো 2টা টেস্ট করে আমরা দেখি কোনটা ভালো কাজ করে, লোকজন কি পছন্দ করে, তারা কি 2টার মধ্যে একটা বেশি প্রেফারেন্স দেয় কিনা, যেটা পড়ে থাকে কিনা। তো তো এই জন্য আমরা মনে করলাম যে যেহেতু 2 ধরনের ডেটা আসছে বা 2 ধরনের অপিনিয়ন আসছে, সেটা আমরা মানে ডেটার মাধ্যমে বুঝে নিতে পারি। সেটা করার পরে দেখা গেল আসলে সার্জিক্যাল মাস্কই বেশি ভালো কাজ করে। আমরা ওই যে মেডিকেল ডেটা পেয়েছি, মেডিকেল ডেটা দেখা যাচ্ছে যে আমাদের এভিডেন্স বেস অনেক ক্লিয়ার যে সার্জিক্যাল মাস্ক এরিয়াগুলোতে ওই ব্লাড স্যাম্পলের থ্রুতে যে আমরা ওই কোভিড ট্রান্সমিশন দেখলাম, কোভিড ট্রান্সমিশন আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে সার্জিক্যাল মাস্ক এরিয়াতে কমে গেছে। আর তাছাড়া যখন লোকজনের সাথে আমরা কথা বলে দেখেছি তারা কি সার্জিক্যাল মাস্ক ধুয়ে পড়ছিল কিনা, দেখা গেল যে
মানে সময় সাপেক্ষে যে একটু ধরেন ক্লথ মাস্ক, নতুন ক্লথ মাস্কটা পড়তে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ওটা যখন ধোয়া হয় যে আস্তে আস্তে তার ওই কমফোর্টটা কমে যায়, হ্যাঁ, কিন্তু সার্জিক্যাল মাস্কের কমফোর্টটা এতটা কমে না। তো লোকজনও সেটাই পছন্দ ছিল। তো যদিও গবেষণার শুরুতে আমাদের তেমন একটা খুব স্ট্রং ধারণা ছিল না যে একটা কাজ করবে অন্যরা করবে না, গবেষণার শেষে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের পুরো রিসার্চ টিম মনে করে যে সার্জিক্যাল মাস্কটাই আসলে বেশি প্রমোট করা দরকার, বেশি প্রমোট করা উচিত, সেটাই আমাদের এখন আচ্ছা, বিশ্বাস। তার মানে সার্জিক্যাল মাস্কটাই আপনারা বেশি প্রমোট করছেন। আচ্ছা, I come back to Ashley. So since you were in Bangladesh, you saw many people actually pull rickshaws. In the villages, you saw a lot of farmers. And many of the Bangladeshi people actually do, earn a living by physical manual labor, and they complain about wearing mask during physical exertions, you know. So what's your position regarding this? Should they still continue wearing it, or do you suggest a different types or different strategy regarding mask use? What's your position about this complaint? So, the greatest risk for transmission really occurs in crowded indoor settings where the ventilation may not be good. People who are working in outdoor conditions or very well ventilated conditions, who are able to physically distance from people around them, have relatively low risk of transmission. So, people who are doing these outdoor manual labor tasks are actually probably not getting exposed to the virus through their routine activities. The greater risk of exposure is if they're taking public transport to their job and they're in close proximity to many other people, or when they take a lunch break and they're sitting nearby to each other. And so thinking about these other scenarios that are higher risk in reducing transmission in those contexts is what's going to be really critical. It's not so much wearing a mask while you're doing heavy outdoor labor that really probably matters for transmission risk, but it's thinking about these other scenarios that these workers may also find themselves in. And so thinking about ways to reduce that risk is when you're eating lunch, not sitting close together, making sure where you're eating lunch is also a well-ventilated space, using those masks when you are taking public transport or can't be physically distanced from people around you. But I think doing those everyday tasks that involve manual labor, that involve farming, those are not the critical times that you really need to be wearing a mask. Okay, thank you. ডক্টর মুশফিক মুবারক, আপনি জেনে থাকবেন যে আমাদের স্কুল খুলে দেওয়া হচ্ছে। বাচ্চাদের মধ্যে মাস্ক পরার ব্যাপারে আপনার কোনো চিন্তাভাবনা বা কোনো পরামর্শ আছে কি না? বিশেষ করে WHO গাইডলাইনে কিন্তু এখনও খুব সুস্পষ্টভাবে 12 ইয়ার্সের নিচে মাস্ক পরার ব্যাপারে খুব বেশি কিছু বলেনি। আপনাদের ডেটাতে কি আপনারা এই যে স্ট্র্যাটিফাইড কিছু দেখেছেন কিনা, বা ইন জেনারেল আপনার কোনো ইমপ্রেশন আছে কিনা বাচ্চাদের, শিশুদের মাস্ক পরার ব্যাপারে? আমি জেনারেল ইমপ্রেশনই বলি, কারণ আমাদের গবেষণা এটা একটু আমি প্রথমে বলতে চাই, কিন্তু আমাদের গবেষণার টার্গেট কিন্তু ছিল প্রাপ্তবয়স্ক মানুষ। আমরা কিন্তু শিশুদের নিয়ে কোনো গবেষণা করি না। আমি যে 3.5 লাখ লোকের কথা আমরা বলি, সেই 3.5 লাখ পপুলেশন পুরোপুরি অ্যাডাল্ট পপুলেশন। হ্যাঁ, এই কারণে আমি যে কথাগুলো এখন বলতে যাচ্ছি, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন, সেটা কিন্তু আমাদের রিসার্চ থেকে আসছে না। তবে আমি আমার নিজের ধারণা হিসেবে বলছি যে অন্যান্য গবেষণা করে আমি দেখতে পেরেছি যে বিভিন্ন দেশে এই প্যান্ডেমিকের সময় ভাইরাসের যে প্রভাব পড়ে, খারাপ প্রভাব পড়ে, সেরকমই ভাইরাস ছাড়াও ওই লকডাউন, স্কুল বন্ধ, হ্যাঁ, স্কুলের ছুটি, বা ওই ধরনের অনেক ধরনের অর্থনৈতিক প্রভাব বা আমাদের মানে ডেভেলপমেন্টের প্রভাব, যেটা স্কুল বন্ধের কারণে হয়, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেই ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত, শুধু ভাইরাসের ব্যাপারে চিন্তা করলে হবে না। আর স্কুল অনেক দিন ধরে স্কুল বাংলাদেশে বন্ধ ছিল, হ্যাঁ, তাতে আমাদের এডুকেশনাল গ্যাপ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর সেই যখন স্কুল বন্ধ থাকে তখন কিন্তু নিম্নবিত্ত মানুষের মানে তাদের উপর প্রভাবটা বেশি পড়ে, সেই শিশুরা আরেকটু পিছিয়ে যায়। হ্যাঁ, তো সেই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে, কারণে হয়তো ইনইকুয়ালিটি বেড়ে যেতে পারে। সেটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একই ঘটনা ঘটছে। আমরা বিভিন্ন ডেটা আমি অ্যানালাইজ করে দেখেছি যে এই প্যান্ডেমিকের খারাপ প্রভাবটা কিন্তু নিম্নবিত্ত মানুষ আর সেগুলো পরিবারে যে যারা শিশুরা আছে তাদের উপর মানে ইফেক্টটা বেশি পড়ছে। তো এই জন্য আমার মনে হয় স্কুল খোলা খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ। আর স্কুল খুললে এখন আমরা যদি আমাদের গবেষণার ডিরেক্টলি ডেটা নেই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে মানে ইনডোর সেটিং এ স্পেশালি
ইয়ে কমে যায়, কোভিড ইনফেকশন কমে যায়। তো সেটা একটু বাড়ে আমি বলতে পারি। আমার মনে হয় স্কুল সেটিং এও আমাদের মাস্ক ব্যবহার আবশ্যক করা উচিত। অনেক এখন ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা একটা আমি বিরতি শুধু নিচ্ছি। বলতে চাই স্কুল, হ্যাঁ, যে স্কুলটা খোলা দরকার, আর স্কুলে সেখানে যেতে সেখানে সবাই মাস্কটা মাস্ক ব্যবহার করা দরকার, এটা বলতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। দর্শক, সুরক্ষায় প্রতিদিনে আমাদের বিরতির একটা সময় এসে গেল। বিরতির পরে আমরা আবারও ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Dr. Stikshensky, my first question is again to you in this stage. We learned that this research was done in Bangladesh, but do you know about other countries adopting this research, or is it still limited to Bangladesh only? After we found the results of our study, we actually started working with other partners throughout Bangladesh first to scale up this intervention throughout Bangladesh. Partners like BRAC, for example, who were willing to take this and distribute masks in a wider area of Bangladesh. But we've also been helping coordinate with partners and governments in India and Pakistan and Nepal. Those have been our initial partners who have been interested in implementing this intervention in their areas as well. Although we are in discussion with partners outside of South Asia who also are really looking to make this a key part of their strategy in preventing COVID-19. So we think that there's utility for this in countries throughout the world, and so our goal is to really see this scaled up to protect as many people as possible, particularly while we're waiting for universal vaccine access. থ্যাংক ইউ ডক্টর মুশফিক মোবারক। আমরা যে মাস্ক, আপনারা যে এটাকে প্রচলিত করার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় এটার পক্ষে কথা বলছেন, কিন্তু মাস্ক পরার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি, এবং সেই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের উপায়গুলোই বা কি? চ্যালেঞ্জ অনেক, কারণ বিহেভিয়ার চেঞ্জ, সেটা মাস্ক হোক বা অন্য কোনো ব্যবহার, মানুষের প্রকৃতির সবকিছুতেই তো চ্যালেঞ্জ থাকে। কারণ একটা নতুন ব্যবহার যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই, হ্যাঁ, তো লোকজন সেটা সেটা তারা নিয়ে অভ্যস্ত নয়। তো তো সেই কারণেই তো আমরা অনেক ওই প্রথম ধাপে আমাদের অনেক গবেষণা করতে হলো। এখন দেখা যাচ্ছে যে মানে আমরা দুই কারণে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হতে পারে। একটা হলো ইন্টারনাল, সেটা হলো যে আমাদের অভ্যাস বদলানো দরকার। আর একটা দ্বিতীয় প্রধান কারণ যেটাতে বিহেভিয়ার চেঞ্জ হয়, সেটা হলো এক্সটার্নাল। সেটা হলো যে আমাদের আশেপাশের লোকজন কি করছে, তারা কি চায় আমরা করি, হ্যাঁ, মানে তাদের কি এক্সপেকটেশন আমাদের ব্যবহারের উপর। তো সেটাও কিন্তু আমাদের নিজের ব্যবহারে বেশ প্রভাব ফেলে। হ্যাঁ, আমরা সেই স্ট্র্যাটেজি ব্যবহার করলাম। আমাদের প্রথম ধাপের গবেষণা দেখা গেল সেই স্ট্র্যাটেজি ভালো কাজ করছে। সেটা হচ্ছে আমরা যদি একটা সোশ্যাল নর্ম চেঞ্জ করতে পারি, হ্যাঁ, আর সেটা চেঞ্জ করতে হয়। আর আমি কি 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 ধরেন টার্গেটিং স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করলাম। সেটা হলো যে প্রথমত দেখা গেল যে আমরা যেহেতু প্রত্যেকটা বাড়িতে গিয়ে, গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে মাস্ক দেওয়া হয়েছে, তখন কিন্তু কারো আর একটা এক্সকিউজ থাকে না যে ও আমার হাতে মাস্ক নেই সেজন্য আমি পড়ছি না। আর সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শুধু বাড়িতে গিয়ে মাস্ক শুধু ডিস্ট্রিবিউট করি নাই, কিন্তু সবাই জানে যে সবার হাতে মাস্ক গিয়েছে। হ্যাঁ, তো সেই কারণে আমি যদি এখন ওই গ্রামে মাস্ক ছাড়া বাইরে বের হই, আমার আশেপাশের লোক জানবে, যদিও আমাদের সবাইকে বলা হয়েছে যে মাস্ক পরা দরকার আমাদের পাবলিক হেলথ প্রোটেকশনের জন্য, এই লোক সেই মাস্কটা এখন পড়ছে না। সেটা একটা কাজ করে। আরেকটা কাজ হলো যে আমরা যখন লোকজনকে যেটা আমরা রিইনফোর্সমেন্ট, ওই তথ্যচিত্রে আপনারা দেখালেন, রিইনফোর্সমেন্ট বলি, যে লোকজনকে থামিয়ে বলা যে আচ্ছা, যেখানে তো মাস্ক দেওয়া হচ্ছে আপনি পড়েন নাই কেন, মানে বাড়িতে গিয়ে ওটা নিয়ে আসেন বা পড়ে ফেলেন, বা না থাকলে এই যে হাতে একটা মাস্ক আছে আমি দিয়ে দেই, আর আগামীবার আর ভুলেন না মাস্কটা দিতে। তো এই যখন একটা অকওয়ার্ড একটা কনভারসেশন তৈরি হয়, তাকে দাঁড় করানো হয় একটা রাস্তায়, হ্যাঁ, তো সেটাও কিন্তু দেখা যাচ্ছে ভালোই কাজ করে। আর সেটা করতে গেলে আমরা যদি লোকজনকে থামাতে চাই, তখন এটাও খুবই গুরুত্বপূর্ণ যে প্রথমে ওখানকার যে লোকাল লিডার আছে, ধরেন সেটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারে, বা লোকাল শিক্ষক বা হেডমাস্টার হতে পারে, বা একজন ইমাম হতে পারে, হ্যাঁ, তো তাদের সাথে আগে কথা বলে নেওয়া আর তাদের এন্ডোর্সমেন্টটা নেওয়া, যাতে যখন আমরা লোকজনকে থামাই, রাস্তায় থামাই বা মার্কেটে থামাই যে মাস্কটা পরে ফেলেন, তখন তাদের মাঝে মধ্যে রিয়াকশন হতে পারে, ও আপনি কে, আমার মাস্ক
পড়ার কথা বলছেন আপনি আপনি কে হন, তখন আপনার বলা দরকার যে চেয়ারম্যান সাহেব আমাদের পাঠিয়েছেন। তো সেভাবে আমরা ওই বিহেভিয়ার চেঞ্জটা আনতে পেরেছি, সোশ্যাল নর্ম চেঞ্জটা আনতে পেরেছি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। সো ডক্টর স্টিকশিনস্কি, মাই লাস্ট কোয়েশ্চেন ইজ টু ইউ। উই আর অলমোস্ট towards the end of the time of our program. So we learned a lot, although our conversation was in Bengali, but basically we learned about what works. But is there anything that doesn't work? Or you found something that your evidence suggests that it is not really worthwhile doing. So is there anything that you found from your study that doesn't work? And any last word? Sure. So as we saw in the original video, it was these 4 components that we referred to as the norm intervention that were really effective in helping people want to wear masks. However, we tried many other things throughout the study, including things like sending text message reminders, offering village-level incentives, including monetary rewards, putting public signage out in different places where it'd be very visible about whether people were committed to wearing masks. And none of those components seem to have any additional effect beyond these 4 essential pieces: the norm, the no-cost mask offering, the offering information, the reinforcement, and the modeling by local leaders. So we think that those are the essential and necessary components to incentivize people to improve their mask wearing. Thank you very much to both of you. আমরা দর্শক আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অত্যন্ত চমৎকার একটি আলোচনা আমাদের আজকে হয়েছে, যেখান থেকে আমরা মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারলাম। আমরা জানি যে আমাদের দেশে ভ্যাকসিনের প্রচলন হচ্ছে, প্রচুর মানুষ ভ্যাকসিন নিচ্ছেন, কিন্তু আমরা যেটা শুনলাম এই বিশেষজ্ঞদের কাছ থেকে যে ভ্যাকসিন আমরা নিচ্ছি ঠিকই, কিন্তু সেই ভ্যাকসিন নেওয়ার অবস্থাতেও বা ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদের মাস্ক ব্যবহারের সচেতনতা সেটা আমাদের মাঝে রাখতে হবে। আর আমাদের নীতি নির্ধারকদের কাছেও তাই পরামর্শ থাকবে যে মাস্ক ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করার ব্যাপারে আমাদের মধ্যে যেন কোনো কমতি না থাকে। আমরা ভ্যাকসিন যেভাবে ব্যবহার করব, একই সাথে মাস্ক ব্যবহারের ব্যাপারেও আমরা একইভাবে জনগণকে উদ্বুদ্ধ করব। এই প্রস্তাব, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।